দেশে দেশে বিক্ষোভের মধ্যেই গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন। একমাত্র সচল হাসপাতাল লক্ষ্য করেও হামলা। নুসেরাত ও খান ইউনিস থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ। পারমাণবিক ইস্যুতে ৬ বছর পর ইরান যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের বৈঠক। ওমানের মধ্যস্থতায় চলমান নিষেধাজ্ঞার ওপর ইতিবাচক আলোচনা। সমঝোতায় পৌঁছাতে আগ্রহী দুপক্ষই। ইউক্রেনের সুমি শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ২০, ব্যাপক ক্ষয়ক্ষতি। রাশিয়ায় পাল্টা হামলার হুঁশিয়ারি জেলেনস্কির। বিতর্কিত ওয়াকফ আইন বাতিলের প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ। সহিংসতায় নিহত ৩, পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ আদালতের। এবং মার্কিন শুল্কের আওতায় পড়ছে না কম্পিউটার ও স্মার্টফোন, প্রযোজ্য হবে না চীনের ইলেকট্রনিক পণ্যেও জানালেন ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধে চড়া স্বর্ণের দাম। দেশে দেশে ব্যাপক বিক্ষোভের মধ্যেই গাজা সিটির একমাত্র চালু থাকা হাসপাতালটিও ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় রোববার ভোরে আল আহলি হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি হাসপাতালটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। উপত্যকার নুসেরাত ও খান ইউনিসের শরণার্থী শিবির থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। গাজা সিটির উত্তরাঞ্চলের আল আহলি হাসপাতাল এখন ধ্বংসস্তূপ। ২ দফা বিমান হামলায় হাসপাতালের জরুরি ইউনিট গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। হামলার আগে ইসরায়েলি সেনা কর্মকর্তা ফোনে এক চিকিৎসককে অবিলম্বে হাসপাতাল খালি করার নির্দেশও দিয়েছেন। এই হামলার মাধ্যমে গাজা সিটির একমাত্র চালু থাকা হাসপাতালটিও ধ্বংস করে দিয়েছে দখলদার ইসরায়েল। এদিকে ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেওয়ার সময় কয়েকজন নিহত হন। গাজার কর্তৃপক্ষ জানিয়েছে এই যুদ্ধে ৩৫টি হাসপাতাল লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল। আহত ও রোগীরা হাসপাতালের বাইরের রাস্তায় খোলা আকাশের নিচে কাতরাচ্ছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস ও আশেপাশের এলাকায় নতুন করে হামলার প্রস্তুতির অংশ হিসেবে ২০টির বেশি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ৩ সপ্তাহে ৪ লাখের বেশি মানুষকে ঘর ছাড়তে হয়। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে ইসরায়েল যে সরে যাওয়ার নির্দেশ দিচ্ছে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এদিকে গাজার মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মার্চের পর থেকে আরোপিত অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। চলমান পরিস্থিতির মধ্যেই মিশরের কায়রোতে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে হামাস। মিশরের আমন্ত্রণে মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করছে গোষ্ঠীটি। বাংলাদেশের মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে খবর প্রচার করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। প্রতিবাদ সমাবেশে জনসমুদ্র থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে দেয়া স্লোগানের কথা উঠে এসেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমেও। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সব রাজনৈতিক দলের সমর্থন আছে বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শনিবার মার্চ ফর গাজা কর্মসূচি পালন করে বাংলাদেশ। এদিন জনসমুদ্রে পরিণত হয় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ব্যাপক এ প্রতিবাদ কর্মসূচির খবর দেশের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ১ লাখ মানুষ সমবেত হন বলে দাবি করা হয়। আয়োজনে অংশ নেয়াদের অনেককেই নেতানিয়াহু ও তার মিত্রদের ছবিতে জুতা পেটা করতে দেখা যায় বলে উল্লেখ করে গণমাধ্যমটি। প্রভাবশালী সংবাদ সংস্থা এপি, ওয়াশিংটন পোস্ট ও আরব নিউজের মতো বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যমও ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে খবর প্রচার করেছে। এপির বাংলাদেশের রাজনীতিতে ইসরায়েল বিরোধী বিক্ষোভে প্রায় ১ লাখ মানুষ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাতে বাংলাদেশের রাজধানীতে বিক্ষোভ র্যালি করেছেন ১ লাখ মানুষ। আরব নিউজের খবরে দাবি করা হয়েছে ঢাকার সমাবেশে অংশ নেন ১০ লাখের বেশি মানুষ। এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। আরব নিউজে বলা হয়, সমাবেশে আসা অনেকেই ইসরায়েলি পণ্য বয়কটের অঙ্গীকার করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েল বিরোধী সমাবেশে অংশ নিয়েছেন। গাজায় নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন তারা।
ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী মাহমুদ খলিলের মুক্তির দাবিতে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। শনিবার টাইমস স্কোয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ফ্রি মাহমুদ লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেন অনেকেই। তাকে গ্রেফতারের ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ বলে অভিযোগ বিক্ষোভকারীদের। সম্প্রতি কলম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হন মাহমুদ খলিল। প্রথমে ভিসা বাতিলের কথা বললেও পরে তার গ্রিন কার্ডও বাতিল করা হয়। গ্রেফতারের পর নিউ ইয়র্ক থেকে লুইজিয়ানার ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয় খলিলকে। ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে বার্তা বিনিময়ের মাধ্যমে শেষ হয় বৈঠক। পরমাণু ইস্যুতে সম্ভাব্য চুক্তি হওয়ার জন্য এই বৈঠককে মূল চাবিকাঠি হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। প্রথম দফার আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে আগামী সপ্তাহে দ্বিতীয় দফায় বৈঠক বসবে বলে নিশ্চিত করেছে দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে ইরানের সঙ্গে চলছে উত্তপ্ত বাক্য বিনিময়। ইরান পরমাণু চুক্তি না মানলে বোমা হামলার হুঁশিয়ারি দেন ট্রাম্প হুঁশিয়ারি দিতে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি বলেন, প্রেসিডেন্ট যদি ক্ষমতা দেখাতে আসেন তাহলে এর ফল ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকেই। পাল্টাপাল্টি হুমকির পর অবশেষে ওমানের রাজধানী মাস্কাটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা নিয়ে পরোক্ষ আলোচনা হয়েছে। মাস্কাটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আলাদা কক্ষে অবস্থান করেন। ওমানের মধ্যস্থতায় প্রায় 2.5 ঘন্টার এই আলোচনায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা বার্তা আদান প্রদান হয়। আলোচনা শেষে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে আরাকচি জানান, প্রথম পর্বের আলোচনায় দুই পক্ষই সমঝোতায় পৌঁছাতে আগ্রহ দেখিয়েছে। আগামী 19 এপ্রিল দ্বিতীয় পর্বের আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। তবে স্থান ও বিষয়ভিত্তিক কাঠামো এখনো চূড়ান্ত হয়নি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি যুক্তরাষ্ট্রের সদিচ্ছা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আলোচনা শেষ পর্যায়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদের উপস্থিতিতে আরাকচি ও উইটকফ কয়েক মিনিট কথা বলেন। আমরা যখন সেখান থেকে বের হচ্ছিলাম তখন দুই প্রতিনিধি দলের দেখা হয়ে যায় এবং আমরা কয়েক মিনিট কথা বলি। এটা একটি স্বাভাবিক বিষয়। মার্কিন কূটনীতিকদের সঙ্গে আমাদের প্রতিটি যোগাযোগেই আমরা সব সময় কূটনৈতিক সৌজন্য বজায় রেখেছি। এদিকে স্টিভ উইটকফের এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। বিবৃতিতে জানানো হয়, সমাধানযোগ্য বিষয়গুলো অত্যন্ত জটিল হলেও এই আলোচনা পারস্পরিক সমঝোতার পথে একটি বড় পদক্ষেপ। উইটকফ আরাকচিকে জানান, কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ওমানের পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রথম পর্বের আলোচনা শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে হয়েছে। তিনি বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতার লক্ষ্যে বিতর্কিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলা। সহিংসতায় প্রাণ হারিয়েছে অন্তত 3 জন। জ্বলছে ঘরবাড়ি, লুট হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর অবস্থান নিয়েছে মমতা প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টও। কলকাতা থেকে সুব্রত আচার্য রিপোর্ট। পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণের মুর্শিদাবাদ জেলার সুতি শামশেরগঞ্জ এলাকার চলমান সহিংসতা থামছেই না। সংঘাত রুখতে প্রশাসনিকভাবে কঠোর অবস্থান নেওয়া হলেও শনিবারও বহু এলাকায় থেমে থেমে বোমা হামলা, গুলির শব্দ শোনা যায়। ইন্টারনেট বন্ধ থাকায় এলাকাটি কার্যত নেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন রয়েছে 3 দিন ধরে। জারি রয়েছে 144 ধারাও। ভারতীয় গণমাধ্যমের দাবি, এখনো পর্যন্ত সহিংসতায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। পুলিশের সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও। শনিবার দুপুর পর্যন্ত প্রায় 300 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সহিংসতা মুর্শিদাবাদ জেলার সঙ্গে বেশ কিছু জেলাতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদনের প্রেক্ষিতে শনিবার কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে সংযত থাকার পরামর্শ দিয়েছেন। সংশোধিত ওয়াকফ আইনটি পশ্চিমবঙ্গে কার্যকর হবে না বলেও ঘোষণা দেন তিনি। তাই এর প্রতিবাদে রাজ্যে এমন সহিংসতাকে তার প্রশাসন কড়া হাতে দমন করবে বলেও জানানো হয়।
চলতি মাসের ৮ তারিখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরের মধ্য দিয়ে ভারতে সংশোধিত ওয়াকফ আইন প্রতিষ্ঠা পায়। সেদিন থেকেই পশ্চিমবঙ্গ সহ দেশটির বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলিমরা আইনের বিরোধিতায় পথে নেমেছেন। শুধু তাই নয়, এরই মধ্যে ১ ডজনেরও বেশি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। ১৬ এপ্রিল মামলাগুলোর শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেখছেন আন্তর্জাতিক সময়।